তিস্তা শুধু একটি নদী নয়, এটি একটি বিশাল ভূরাজনৈতিক ইস্যু। পানির সংকট, ভোটের রাজনীতি, ভারতের আপত্তি, চীনের আগ্রহ সব মিলিয়ে তিস্তা যেন বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের জন্য একটি অপূর্ণ স্বপ্ন। তিস্তা নিয়ে বাংলাদেশের প্রতিটি সরকার অনেকবার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু গত 53 বছরে কোনো টেকসই সমাধান কোনো সরকার করতে পারেনি। নতুন করে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে শুরু হয়েছে নতুন রাজনীতি, কিন্তু জনগণ কি আদৌ এইসব প্রতিশ্রুতির উপরে ভরসা রাখছে? তিস্তা নিয়ে সাধারণ জনগণের কথা খুব স্পষ্ট। তারা রাজনৈতিক বক্তব্য চান না, তারা চান এই সমস্যার টেকসই সমাধান। সুতরাং প্রশ্ন থেকে যায়, তিস্তা কি এবারও ভোটের রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার হবে, নাকি কোনো টেকসই সমাধান আসবে? আসসালামু আলাইকুম। বাংলাদেশ এবং ভারতের উপর দিয়ে প্রবাহিত অভিন্ন নদীর সংখ্যা 54টি। অভিন্ন নদীগুলোর পানি বন্টন চুক্তি নিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে টানাপোড়েন দীর্ঘদিনের, এবং এটি একটি অমীমাংসিত ইস্যু। নানামুখী চেষ্টার পরেও তিস্তার পানি বন্টন চুক্তি না হওয়া বাংলাদেশের জন্য খুবই হতাশাজনক, বিশেষ করে বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের জন্য। নদীটির বাংলা নাম তিস্তা, যেটি তিস্রোত বা তিন প্রবাহ থেকে এসেছে। তিস্তা নদীর উৎপত্তি ভারতের সিকিমে। সিকিম পাহাড় থেকে নেমে এসে নদীটি পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশে তিস্তা নদীর দৈর্ঘ্য প্রায় 121 কিলোমিটার, যেটি উত্তরের জেলা গাইবান্ধা দিয়ে প্রবেশ করে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুরের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে 35টি উপজেলা, জীবনধারণ এবং অর্থনৈতিক কার্যাবলীর উপরে প্রভাব বিস্তার করছে। বর্ষাকালের খরস্রোতা তিস্তা নদীকে শুকনো মৌসুমে চেনাই যায় না। পানির সংকটে শুকিয়ে মরুভূমি হয়ে গেছে বিস্তীর্ণ উত্তরাঞ্চল। শুধু নদী নয়, ভারতের একতরফা পানি প্রত্যাহারের কারণে শুষ্ক মৌসুমে তিস্তায় শুধু পানি না থাকার জন্য উত্তরাঞ্চল মরুভূমি হয়ে যাচ্ছে। লালমনিরহাট অংশ এখন প্রায় মৃত। ফলে প্রায় 2 কোটি মানুষ, যাদের জীবন ও জীবিকা হুমকির সম্মুখীন। ভারত তার ভেতর দিয়ে প্রবাহিত 300 কিলোমিটারের মধ্যে প্রায় 14টি বাঁধ নির্মাণ করেছে। সিকিম থেকে নেমে আসা তিস্তা নদীর উপরে 10টি বাঁধ নির্মাণ করেছে সিকিম সরকার। তারা এই বাঁধ দেওয়ার মাধ্যমে জলবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করছে এবং রাজস্ব আয় করছে। 10টি বাঁধ নির্মাণ করার ফলে প্রায় মৃত এই নদীটি নিয়ে হয়েছে বিভিন্ন রাজনীতি, এবং সাধারণ মানুষ হয়েছেন বিভ্রান্ত। সিকিমের নির্মাণ করা বাঁধগুলির জন্য পানির প্রবাহ প্রায় নিঃশেষ। যেটুকু পানি ছিল সেটুকু পশ্চিমবঙ্গের গজলডোবায় বাঁধ দেওয়ার মাধ্যমে প্রত্যাহার করা হয়েছে বাংলাদেশ থেকে। যেহেতু ভারতের অবস্থান উঁচুতে, সুতরাং সেখান থেকে বাঁধ দেওয়ার ফলে পানি আর নিচে আসেনি। সুতরাং যার ফলাফল ভোগ করেছে সম্পূর্ণ বাংলাদেশ, প্রায় 2 কোটি মানুষ। সিকিমের বাঁধের ফলে ভারতের পশ্চিমবঙ্গের মানুষ যেখানে পানির সংকটে, সেখানে বাংলাদেশের পানি প্রাপ্তি এই মুহূর্তে বেশ কষ্টসাধ্য। বাংলাদেশ ভারত সরকারের বিভিন্ন সময়ে বিভিন্ন পদক্ষেপের পরেও পশ্চিমবঙ্গের সরকারের বাধার মুখে তিস্তা পানি চুক্তি আর সম্পন্ন হয়নি, কারণ তিস্তার পানি পশ্চিমবঙ্গের সেচ কার্যে ব্যবহৃত হয়। যেহেতু ভারতের 2টি অঙ্গরাজ্য বাঁধ দেওয়ার মাধ্যমে এই নদীটিকে প্রায় মেরেই ফেলেছে, সুতরাং এখন যদি সেই বাঁধগুলো ভেঙেও ফেলা হয়, তিস্তা নদী তার যৌবন আর ফিরে পাবে না। কিন্তু বর্ষা মৌসুমে পানি যখন প্রচন্ড স্রোতে পাহাড় থেকে নেমে আসে, তখন সেই বাঁধের মুখগুলো খুলে দেওয়ার মাধ্যমে এই পানিটিকে বাংলাদেশ প্রান্তরে ঠেলে দেওয়া হয়, যার ফলে বাংলাদেশের নাব্যতা সংকটে ভুগতে থাকা তিস্তা নদী বন্যার সৃষ্টি করে এবং জনপদ থেকে জনপদ ডুবে যায় পানির নিচে। যেহেতু বাঁধ দেওয়ার ফলে এই নদীগুলোকে আর পূর্বের অবস্থায় ফিরিয়ে নেবার কোনো সম্ভাবনা নেই, সুতরাং বাংলাদেশের উত্তরাঞ্চলকে যদি বাঁচাতে হয়, তাহলে একটি পথই খোলা, সেটি হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, যেটি নিয়ে বিগত বেশ কিছুদিন আলোচনা সমালোচনা চলছে। বাংলাদেশের মুক্তি একমাত্র তিস্তা মহাপরিকল্পনার মধ্যেই নিহিত। এই মহাপরিকল্পনায় যেটি বলা হয়েছে, তিস্তা নদীর উপকূলে ব্যাপক অবকাঠামো নির্মাণ, বাঁধ নির্মাণ, নদীর নাব্যতা বৃদ্ধি, খাল খনন এবং নদীর গতিপথকে নিয়ন্ত্রণের মাধ্যমে বর্ষা মৌসুমে যে অতিরিক্ত পানি, সেটির প্রবাহ নিশ্চিত করা এবং সেটিকে সংরক্ষণের মাধ্যমে আমরা শুষ্ক মৌসুমে যেন চাষাবাদে ব্যবহার করতে পারি, সেই পরিকল্পনার নাম তিস্তা মহাপরিকল্পনা। ভারতের সাথে যেহেতু পানি নিয়ে বাংলাদেশের দীর্ঘদিনের মন কষাকষি, সুতরাং এই পানি ধরে রাখা ছাড়া বাংলাদেশের সামনে আপাতত আর কোনো পথ খোলা নেই।
এই যখন অবস্থা, তখন তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন নিয়ে ভারতের সাথে বাংলাদেশের নতুন রাজনীতি শুরু হয়েছে, যেখানে এই মহাপরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করার জন্য আর্থিক সহায়তা এবং প্রযুক্তিগত সহায়তা যেটি একমাত্র চীনেরই আছে। চীন এই অঞ্চলে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে আগ্রহী, প্রযুক্তিগত সহযোগিতা দিয়ে এবং আর্থিক সহযোগিতা দিয়ে। আবার যেহেতু এই অঞ্চলটি ভারতের 7 সিস্টার রাজ্যের খুব কাছাকাছি, সুতরাং এই স্পর্শকাতর অঞ্চলে ভারত তার চিরপ্রতিদ্বন্দ্বী চীনের উপস্থিতি একদম সহ্য করতে পারবে না বা পারছে না। সুতরাং এটি তাদের একটি বড় মাথা ব্যথার কারণ। চীন এবং ভারতের মতো দুটি পরাশক্তি এখানে নিজেদের স্বার্থে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যেটির ফলাফল ভুগতে হচ্ছে বাংলাদেশকে। কারণ তিস্তা মহাপরিকল্পনা, যেটি বাংলাদেশের মুক্তির একমাত্র পথ, সেটির বাস্তবায়ন থমকে আছে দীর্ঘ বছর। বিগত সরকার বারবার চেষ্টা করেও কোনো সমস্যার সমাধানে পৌঁছতে পারেননি। যেহেতু ভারত এবং চীন দুটি পরাশক্তি, সুতরাং বাংলাদেশের মতো ক্ষুদ্র রাষ্ট্রের হুমকি ধামকি ভয়ভীতি দিয়ে এই কার্য সমাধান করা প্রায় অসম্ভব। এটি সমাধান করতে হবে যোগ্য, দক্ষ কূটনীতি এবং সহাবস্থান নিশ্চিত করার মাধ্যমে। চীন এবং ভারত দুজনকেই এই আলোচনার টেবিলে বসিয়ে এই সমস্যার সমাধান করা ছাড়া বাংলাদেশের সামনে আশু মুক্তির কোনো পথ বিশ্লেষকরা খোলা দেখছেন না। সুতরাং এই আলোচনা যত তাড়াতাড়ি সম্ভব এবং এই মহাপরিকল্পনার কাজ যত তড়িৎ গতিতে করা সম্ভব, ততই দ্রুত উত্তরাঞ্চলের মানুষ মুক্তির পথ খুলে যাবে। তারা মুক্তি পাবেন এই অঞ্চলের মরুকরণের হাত থেকে, যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রায় 2 কোটি মানুষের জন্য, তাদের জীবন এবং জীবিকার জন্য। সুতরাং আলোচনা ছাড়া বাংলাদেশের সামনে আর কোনো পথ খোলা নেই। তিস্তাকে নিয়ে যত রাজনীতি করা হোক, ভোটের রাজনীতি হিসেবে তিস্তা যতবারই ব্যবহার করা হোক, যদি মানুষের মুক্তি নিশ্চিত করতে হয়, তাহলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই। এবং সেটি বাস্তবায়ন করতে হলে ভারত এবং চীন দুপক্ষকে আলোচনায় বসিয়ে তাদের সহাবস্থান নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশকে সেটি নিশ্চিত করতে হবে। তিস্তার ভবিষ্যৎ আসলে কি হবে? বাংলাদেশ ভারতের সম্পর্ক কি নতুন মোড় নেবে, নাকি তিস্তা মহাপরিকল্পনা আরেকটি রাজনৈতিক ফাঁদ হিসেবেই থেকে যাবে আরো দীর্ঘ বছর? আপনার মতামত জানতে চাই। আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এরকম আরো বিস্তারিত তথ্য জানতে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। সত্য জানুন, ভাবুন, এগিয়ে চলুন। সবাইকে শুভকামনা। ভালো থাকবেন।